গ্লাসের ভিতরে খুব যত্ন সহকারে এগুলো গুছিয়ে রেখেছেন। এটি হচ্ছে নির্দেশনা, যেমন নবাব তখনকার আমলে এইভাবেই ঘোড়ার গাড়িতে চড়তেন। খুব যত্ন সহকারে নবাবের ছবি এখানে প্রতিষ্ঠিত আছে। এই রুমটার ভিতরে অনেক সুন্দর সুন্দর পুরনো আসবাবপত্র রাখা হয়েছে, যা এত বছর পুরনো দেখলেই বুঝতে পারা যায় যে অনেক বছর হয়েছে। বিশাল একটা খুলি, কখনো দেখিনি এত বড় একটা হাতি খুলি হবে। যাই হোক, এটা হচ্ছে হাতির খুলি। আমার ঠিক পিছনে আছে এর পেন্টিং। খুব দর্শনীয় স্থান, মানে খুব আকর্ষণীয় একটা পেন্টিং, যেটা আহসান মঞ্জিলের চিত্র এটা। পুরান ঢাকা ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলের ইতিহাস, এমনকি এর ভিতরে পুরনো আমলের সেই ঐতিহ্যবাহী জিনিসগুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথে তুলে ধরবো কিভাবে আসবেন আহসান মঞ্জিলে, এমনকি টিকিট মূল্য এবং বন্ধ ও খোলার সময়সূচি। পুরো ভিডিওটির সঙ্গে থাকুন ফাহিম ইটিসির সাথে। ধন্যবাদ। অবশেষে চলে আসলাম আহসান মঞ্জিল জাদুঘরে। এটি হচ্ছে আহসান মঞ্জিলের মেন সদর গেট। এখন আমরা ভিতরে প্রবেশ করব, তার জন্য অবশ্যই আমাদের টিকিট লাগবে। তো টিকিট ছাড়া ভিতরে প্রবেশ করা যাবে না। তো আমি এখন টিকিট কিনে যাচ্ছি। আহসান মঞ্জিল প্রতিদিন সকাল 10:30 খোলে। তো আমি সকাল 10:30 টাইম ধরে চলে আসলাম, যার জন্য কাউন্টারে আমার টাকাটা খুচরো পেলাম না। আমি কাউন্টারের পাশে টিকিট না কেটে দাঁড়িয়েছিলাম। কয়েকটা আপু সেটা দেখে তারা একজোট হয়ে, মানে তাদের একটা টিম ছিল, তারা সবাই মিলে আমার টাকাটা খুচরো করে দিচ্ছে যাতে আমি টিকিট কিনতে পারি। তো তারা সবাই মিলে কিভাবে এক একজনের কাছ থেকে টাকা মিলিয়ে যে টাকাটা আমার খুচরো করে দিচ্ছে, সেটা দেখে আমার খুব ভালোই লাগছিল। যাই হোক, তারা হেল্প করেছে আমার অনেক। এখন আমি একটা টিকিট নিলাম, কারণ আমি একা এসেছি। তো আমি আপনাদের দেখাই টিকিটটা কিরকম। এটি হচ্ছে আহসান মঞ্জিলের টিকিট। এটি দিয়েই আপনি ভিতরে সম্পূর্ণ ঘুরতে পারবেন। আহসান মঞ্জিলটি সপ্তাহে 7 দিনই খোলা থাকে। সরকারি দিনগুলোতে বন্ধ থাকে, আর শুক্রবার দিন শুধু 3টার পরে খোলা থাকে। তো আসার আগে অবশ্যই এটা যাচাই করে আসবেন। হয়তো আপনি দূর থেকে আসবেন, তারপর যদি এসে দেখেন যে না বন্ধ, খুব খারাপ লাগবে। তো আহসান মঞ্জিলের ইতিহাসগুলো সম্পূর্ণ তুলে ধরবো এই ভিডিওতে। আহসান মঞ্জিলটি পুরান ঢাকার ইসলামপুর কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশপথের পূর্বেই দেখতে পারবেন একটি লোহার তৈরি বস্ত্র। এটি কোনো মূর্তি নয়, এটি একটি লোহার তৈরি পোশাক, যেটি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বাহিরে আনসার পাহারা দিচ্ছে, এমনকি উপরে দেখুন পুরনো সে ফ্রেম, এখনো সে মজবুত আছে, না জানি কত বছর হয়েছে। আহসান মঞ্জিলের প্রতিটা জিনিস খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে যত্ন সহকারে রেখেছে। আপনি এক রুম থেকে দেখতে দেখতে পুরো আহসান মঞ্জিলটি ঘুরতে পারবেন। যেমন আমি এক রুম দেখে আর এক রুমে ঢুকলাম। এই রুমে আপুরা টিকটক বানাচ্ছিল, আমাকে দেখে শরমে দৌড় দিয়ে চলে গেছে। যাই হোক, এটি হচ্ছে আহসান মঞ্জিলের একটি নির্দেশনা, এমনকি চিত্র। আহসান মঞ্জিলটি কিরকম ছিল। আমার ঠিক পিছনে আছে এর পেন্টিং। খুব দর্শনীয় স্থান, মানে খুব আকর্ষণীয় একটা পেন্টিং, যেটা আহসান মঞ্জিলের চিত্র এটা। আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। এই চিত্রটা দেখলে বুঝতে পারবেন
এটি হচ্ছে বুড়িগঙ্গা নদী এবং তার তীরেই আছে আহসান মঞ্জিল। এটিকে দেখলে মনে হয় এটি কোনো পারমাণবিক, আসলে এটি হচ্ছে সীমানা পিলার। তখনকার সময়কার এটি হচ্ছে সীমানা পিলার। এটা বন্ধ, তাই ভিতরে ঢুকতে পারছি না। এটি হচ্ছে তখনকার ডাইনিং। এখানে বসে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করত। আজ ডাইনিংটা আছে, শুধু মানুষগুলো নেই। আহসান মঞ্জিলের নির্মাণদাতা হচ্ছেন নবাব আব্দুল গনি। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়। 1872 খ্রিস্টাব্দে তার সমাপ্তি হয়। আহসান মঞ্জিলে না আসলে বুঝতেই পারতাম না এখনো কত সুন্দর করে সবকিছু যত্ন সহকারে রেখে দিয়েছে আহসান মঞ্জিলে। এক একটা জিনিস এখনো কত নতুনের মতো রয়েছে। ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, কিন্তু আমি অনুমতি নিয়েই তুলছি। আমি প্রথমে এই খুলিটা দেখে চিনতে পারলাম না, পরে আনসার একজন লোক ছিল, তাকে জিজ্ঞাসা করাতে সে বলল এটা হাতির খুলি। কিন্তু হাতির শরীরের মধ্যে এত বিশাল একটা খুলি কখনো দেখিনি, এত বড় একটা হাতি খুলি হবে। যাই হোক, এটা হচ্ছে হাতির খুলি, এবং কি তার উপরের সাইডে আছে একটি মহিষ টাইপের, মহিষ হোক বা জংলি পশু প্রাণী এক ওদের আছে গুরু টাইপের, ওগুলো। আর কাটারি, এই যে এগুলো সব যুদ্ধের সময় ইউজ করা হতো। এগুলো সব যুদ্ধের সময় তখনকার নবাবরা ইউজ করতো। এই পাশ দিয়ে দুইটা সিঁড়ি চলে গেছে, কাঠের সিঁড়ি, যাতে এগুলোতে মানুষ না উঠতে পারে, নষ্ট না হয়, তার জন্য এটা বন্ধ করা আছে। সৌন্দর্য হিসাবে যত্ন সহকারে রেখে দিয়েছে এখানে। আমরা এখন উপরের দিকেই যাব, তো এই কাঠের সিঁড়ি ইউজ করব না, পাশ দিয়ে অন্য রুম দিয়ে চলে যাব। পাশের রুমে ঢোকার সাথে সাথে দেখতে পারলাম তখনকার আমলের ডাক্তারদের ইউজ করা কিছু জিনিস। এগুলো সব ডাক্তাররা ইউজ করত তখনকার আমলে। তো এগুলো খুব যত্ন সহকারে এখানে রেখে দিয়েছে। খুব যত্ন সহকারে নবাবের ছবি এখানে প্রতিষ্ঠিত আছে। এই রুমটার ভিতরে অনেক সুন্দর সুন্দর পুরনো আসবাবপত্র রাখা হয়েছে, যা এত বছর পুরনো দেখলেই বুঝতে পারা যায় যে অনেক বছর হয়েছে এগুলো। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগের প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এটি হচ্ছে সেই মুসলিম লীগের চিত্র। এখানে যারা আছে তারাই মুসলিম লীগের লোক। 1740 ফরাসির বণিকগণ শেখ ওনায়েত উল্লাহর পুত্র শেখ মতিউল্লাহর নিকট থেকে এখানে বাণিজ্য কুটির তৈরি হয়। সেই বাণিজ্যের লোকজনের জন্যই এই খেলার জায়গাটি করা হয়েছিল। এটি হচ্ছে কোষাগার। ঢাকা নবাবের কোষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটিকে তাদের প্রাচুর্যের সাথে সঙ্গীত রেখে সাজানো হয়েছে। বৃহদাকারের লোহার সিন্দুকগুলো সহ এখানে থাকা সিন্দুক, কাঠের আলমারিগুলো নবাবদের আমলের নির্দেশনা দেয়। দেখেন, সব পুরনো জিনিস, মানে খুব যত্ন সহকারে এখনো রাখছে। এটা হচ্ছে সদর টাইপের বাহির সাইড। এটি হচ্ছে দলিলের কক্ষ। এখানে অনেক ধরনের দলিল সংরক্ষিত করা আছে। এখানে এই মহলটির দলিলও সংরক্ষিত করে রেখেছে। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানুরূপে এই গ্যালারি সাজানো হয়েছে। এখানে সংরক্ষিত করা আছে নবাবের হাতের লাঠি ও এখানে অনেক পুরনো আসবাবপত্র। খুব সুন্দর করে এই গ্যালারিটা সাজানো হয়েছে, যা দেখতে খুবই ভালো লাগে। 2 নভেম্বর 1974 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিলের নিলামের বিক্রির প্রস্তাব বাতিল করে দেন এবং সংস্কারের পূর্বে এখানে জাদুঘর ও পর্যটক কেন্দ্র স্থাপনের নির্দেশ প্রদান করেন। গ্লাসের ভিতরে খুব যত্ন সহকারে এগুলো গুছিয়ে রেখেছেন।
এটি হচ্ছে নির্দেশনা, যেমন নবাব তখনকার আমলে এইভাবেই ঘোড়ার গাড়িতে চড়তেন এবং মোটরসাইকেল নবাব কিন্তু তখনকার আমলে এরকম গাড়িতেই চড়তেন। তার পাশে আছে একটা নৌকা জাতীয়। তো তখনকার আমলে এই বুড়িগঙ্গা নদীর তীরে তার এরকম ২-৩টা নৌকা থাকতো। তিনি এই নৌকাতেও চলাফেরা করতেন। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ উনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসির বণিকদের কাছে বিক্রি করে দেন। এরপরে 1830-এ বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা অলিমুল্লাহর এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবন কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপিয়ান নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে এটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত পায়। এটি হচ্ছে নবাবের সে চেয়ার যেখানে তিনি সারাদিন বসে থাকতেন। আর তার পাশেই আছে একটা আংটির বক্স, যেখানে অনেক প্রকার আংটি আছে। এখানে নবাবেরও আংটি আছে এবং কি তার পরিবারেরও আংটি আছে। রয়ে গেছে ঘরের জিনিসগুলো, হারিয়ে গেছে মানুষগুলো, থাকবে না কেহ পৃথিবীতে, শুধু টাকা পয়সা পড়ে থাকবে, এটাই তার প্রমাণ মিলে। দেখুন, সেই দামি দামি পোশাক আশাক এমনকি খাট পালং সবই রয়ে গেছে, শুধু মানুষগুলো হারিয়ে গেছে। একদিন আপনি আমিও হারিয়ে যাব, শুধু রয়ে যাবে আমাদের জিনিসগুলো, যা ইতিহাস হয়ে থাকবে যুগ যুগ পর্যন্ত। এই পিকচারটা দেখলে বোঝা যায় নবাব যখন ঘরের বাইরে বের হয়ে আসতেন তখন তার সামনে কত মানুষ থাকতো দাঁড়িয়ে তাকে দেখার জন্য, তার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য। 1900 শতকে ঢাকা শহরে এত বড় জমজমাট নাচঘর দৃষ্টান্ত আর ছিল না। ঢাকার নবাব ছিলেন প্রাচুর্য সম্রাট। নবাব আব্দুল গনি নাচ জ্ঞান ও কবিতা চর্চা খুব পছন্দ করতেন। তার পুত্র আহসানুল্লাহ নিজেই একজন উচ্চদরের সঙ্গীত বাদক ও কবি ছিলেন। কত সুন্দর করে সাজানো হয়েছে এই ঘরটি। এখানে পিয়ানো আছে, আছে চারপাশে বসে থাকার মতো জায়গা যেখানে সবাই মিলে একসাথে বসে থাকতেন। এমনকি সামনের দিকে দেখাই আপনাদেরকে, এই জায়গাতে মাঝখানে বসে থাকতেন নবাব, তার পাশে পুত্র এবং তার স্ত্রী। এখানে বসেই তারা দেখতেন নাচ গান এবং কি কবিতা। 1720-এ বর্তমানে আহসান মঞ্জিল এলাকায় মঙ্গল জমিদার শেখ উনায়েত উল্লাহর বাগান বাড়ি ছিল। 1740-এ ফরাসি বণিকগণ শেখ উনায়েত উল্লাহর পুত্র শেখ মতিউল্লাহর নিকট থেকে এখানে বাণিজ্য কুটির তৈরি করে। তখনকার সময়ে আহসান মঞ্জিলের এই গম্বুজটি ছিল ঢাকা শহরে সবচাইতে বড় গম্বুজ, কারণ তখন বড় বড় ইমারত ছিল না, যার জন্য এই গম্বুজটি সবার চোখে পড়ত। 1757-এ পলাশীর যুদ্ধের পর উক্ত ফরাসির কুটির ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায়, পরে তা ফেরত দেওয়া হয়। 1830-এ খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে কুটিরটি ক্রয় করেন। 1859-এ নবাব আব্দুল গনি ফরাসির কুটিরের পূর্বে পাশে নতুন প্রাসাদ নির্মাণ শুরু করেন, যা 1862 সালে শেষ হয়। তার পুত্র আহসানুল্লাহর নামে নামকরণ করেন আহসান মঞ্জিল। এটি হচ্ছে হামহাম খানা। এখানে পাত্র রাখা আছে, এই সব পাত্রতে তখনকার সময় রান্না হতো। এমনকি তার অপোজিট সাইডে আছে মুদ্রা। এখানে তখনকার আমলে যেসব মুদ্রাগুলো প্রচলিত ছিল সেই সব মুদ্রা এখানে সংরক্ষিত করা আছে। এই যে দেখুন, তখনকার আমলের মুদ্রা। এগুলা হয়তো আমরা এখন চিনবো না বা আমরা ইউজও করতে পারবো না, কিন্তু এই মুদ্রাই তখনকার সময় অনেক দামি ছিল, যা নবাবদের কাছে ছিল। আমি এক জায়গায় ঘুরতে ঘুরতে 2বার আইসা করছি, মানে
এখানে একবার আসছিলাম, আসলে ভুলের ভিতর আটকায় গেছি, মানে গোল গোল ঘুরতেছে, কোথায় দিয়ে বের হবো ঠিক বুঝতে পারতেছি না। এখানেও রাস্তা, ওইখানেও রাস্তা, গোল গোল ঘুরতেছে। যাবো তো যাবো কোথায়, কোন দিকে যাব? একটু লেখা রাখে যে এখান থেকে বের হন, তাহলে বুঝতে পারতাম। খালি প্রবেশ পথ, সব জায়গায় প্রবেশ পথ। এই যে প্রবেশ পথ। অবশেষে বের হইতে পারলাম, বুলবুলের ভিতরে আটকা পড়ছিলাম, এখন বের হয়েছি। আহসান মঞ্জিল দর্শনীয় একটা স্থান, যে আসবে তারই ভালো লাগবে।